সুপ্রিয় শিক্ষার্থী, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রূপসা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজ বিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনা সংক্রমণের কারণে আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা নানাভাবে বিঘ্নিত হচ্ছে। সামনে শীত আসছে, শীতের কারণে করোনা ভাইরাসের তীব্রতা বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা এই ভাইরাসকে ভয় পাবো না, সতর্ক থাকবো, সচেতন থাকবো এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করব, তাহলে মনে হয় এই ভাইরাস প্রতিকার করা সম্ভব হবে এবং আমরা প্রত্যেকেই সতর্ক থাকার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন চলো আমাদের মূল আলোচনায় চলে যায়। আমি আজকে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায়, এটা দ্বাদশ শ্রেণী, যেটা শিক্ষাবর্ষ হচ্ছে 2019-20। এখানে আমি তোমাদের অষ্টম অধ্যায় ক্লাস নিচ্ছি। তোমাদের বলা দরকার, তোমাদের প্রত্যেকের কাছে তোমরা যখন প্রথমেই ভর্তি হয়েছিল তখন আমরা পাঠ পরিকল্পনা দিয়েছিলাম। সকলের কাছে পাঠ পরিকল্পনা আছে। তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে সেখানে প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায় থেকে 11তম অধ্যায় পরীক্ষা হবে এবং দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায় থেকে 10ম অধ্যায় পরীক্ষা হবে। তোমরা সময় খুব বেশি নাই, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, মূল বইটা ভালো করে পড়ো। যদি মূল বইটা তোমরা ভালোভাবে পড়তে পারো, সেক্ষেত্রে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা ভাগ ভাগ করে মার্কস এখানে অ্যাড করা হয়, সেজন্য সুন্দরভাবে লিখতে পারো বিষয়টি, সেক্ষেত্রে চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা জিনিস তোমাদের বলা দরকার, তোমরা টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে খেয়াল করবে, যে তোমার যে প্রশ্নগুলো লিখতে হয় সেটা তুমি ঠিক করে নেবে যে আমি এই টাইমের মধ্যে লিখবো, তাহলে তোমরা সব প্রশ্নের আনসার করে আসতে পারবে। বেশিরভাগ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং শিশু দিবস ছিল, ওই দিন থেকে আমাদের কলেজ বন্ধ হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার আগে আমি তোমাদের আমাদের যে কলেজের যে ল্যাব আছে, রাসেল কম্পিউটার ল্যাব, ওখানে মাল্টিমিডিয়ায় পঞ্চম থেকে সপ্তম অধ্যায় ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা ক্লাস করেছো তাদের কথা খুবই ভালো, তারা ক্লাসগুলো পেয়েছো। আর যারা ক্লাসে উপস্থিত ছিলে না, তাদের যদি এই অধ্যায়ের ভিতরে কোনোটা সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো সেই ক্লাসটা নেওয়ার। এখন আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমার অষ্টম অধ্যায় যেটি আছে, সামাজিক স্তরবিন্যাস, অসমতা। সামাজিক স্তরবিন্যাস যখন বলছি তখন অসমতাটাও পাশাপাশি চলে আসে, যা তৈরি হয় শ্রেণীর। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে আমার শিখন ফলে, আজকের আলোচনার শিখন ফলে যে বিষয়টি নিয়ে আসছি, সামাজিক স্তর বিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আজকে এই আলোচনা শেষে তোমরা এই দুটি বিষয় ভালোভাবে ধারণা নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম যেটি আছে, সামাজিক স্তর বিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবে। সামাজিক স্তর বিন্যাসটা কি? আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে একটা বিষয় দেখতে পাই যে পৃথিবীর এমন কোন দেশ নাই, রাষ্ট্র নাই, সমাজ নাই যেখানে সামাজিক স্তর বিন্যাস দেখা যায় না। পৃথিবীর সমস্ত জায়গায় সামাজিক স্তর বিন্যাস রয়েছে। আর এই স্তর বিন্যাসটা কিভাবে হয়? সমাজের মানুষের উঁচু নিচু ভেদাভেদ, এটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। আর এই সামাজিক স্তর বিন্যাসটা আসছে অর্থ সম্পদ, মেধা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে। পৃথিবীর শ্রেণীবিহীন সমাজের অস্তিত্ব আমরা কোথাও লক্ষ্য করতে পারি না। আমরা দাস সমাজে সামাজিক স্তর বিন্যাস ছিল, তারপরে হচ্ছে সামন্ত সমাজে ছিল, এবং সর্বোপরি পুঁজিবাদী সমাজে সামাজিক স্তর বিন্যাসের অস্তিত্ব খুবই সুস্পষ্ট। সুপ্রিয় শিক্ষার্থী, সামাজিক স্তর বিন্যাস হচ্ছে স্তরে স্তরে সাজানো। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন শব্দটি স্ট্র্যাটা থেকে এসেছে। এটি মূলত হচ্ছে মাটি এবং শিলার, যে ভূপৃষ্ঠে যে মাটি এবং শিলা রয়েছে তার স্তরকে বোঝাতেই মূলত এটি ব্যবহার করা হয়েছে, স্ট্র্যাটা শব্দটি ব্যবহার করা হয়েছে। পৃথিবীতে আমরা বসবাস করি, তোমরা জানো যে পৃথিবীতে যাদের ভূগোল আছে তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝবে, যাদের কোথাও মাটি আছে, কোথাও কাদা আছে, কোথাও বালু আছে, আবার কোথাও পানি আছে, তাই না? এই যে এভাবে যদি আমি দেখাই, কোথাও মাটি আছে, কোথাও কাদা আছে, কোথাও বালু আছে, হ্যাঁ,
বালু আছে, আবার কোথাও পানি আছে, এরকম। তো এই যে স্তরে স্তরে সাজানো, ঠিক মানুষের ক্ষেত্রেও এরকম স্তরে স্তরে সাজানো আছে। এবং মানুষের অবস্থানগত দিক থেকে, শ্রেণী থেকে, মর্যাদা, গোষ্ঠী এবং শিক্ষাগত যোগ্যতা, মেধা, এই সমস্ত কিছু ধরেই কিন্তু সামাজিক স্তর বিন্যাস লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থী, আবার এটা তো আমরা দেখালাম। আবার যদি মোয়ের সাথে তুলনা করি এবং সিঁড়ির সাথে তুলনা করি, সেলফের সাথে তুলনা করি, এই যে এইভাবে মানুষের যে জীবন ব্যবস্থা এইভাবে সাজানো আছে, স্তরে স্তরে সাজানো আছে তাদের। এখানে একটা কথা না বললেই নয়, কিছু কিছু মানুষ আছে তার মেধা, কর্মদক্ষতা এবং যোগ্যতা বলে তার কর্মদক্ষতার জন্য সে নিচু স্তর থেকে সে উঁচু স্তরে অবস্থান করে নিতে পারে। এখন তোমরা বুঝতে পারলে যে সামাজিক স্তর বিন্যাসটা কিভাবে আমাদের সমাজে পরিলক্ষিত হয় এবং সেটা সর্বক্ষেত্রে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী, এখন সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেলে যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজের মানুষের যে ভেদাভেদ, উঁচু নিচু এবং সমান যে ভেদাভেদ। কেউ আছে উঁচু অবস্থানে, তাই না? কেউ আছে নিচু অবস্থানে, আবার কেউ সমান, তাই না? এই যে ব্যাপারগুলা, এগুলো আমাদের সামাজিক স্তর বিন্যাস আমরা দেখে থাকি সর্বক্ষেত্রে। মানুষের বেশি জাতি বর্ণভেদে সমস্ত ক্ষেত্রে আর সামাজিক মর্যাদার দিক থেকেও সজ্জিত ভাবে আছে। এই স্তরগুলো সজ্জিত ভাবে রয়েছে সামাজিক স্তর বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এই বিষয় নিয়ে অনেক সমাজবিজ্ঞানী, দার্শনিক, অর্থনীতিবিদ তারা বিভিন্ন ভাবে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞায়িত করেছেন। আমরা সেই সংজ্ঞাগুলো এখন চলে যাচ্ছি। বোর্ডের দিকে খেয়াল করো। কতিপয় সমাজবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, সেগুলো প্রথম যেটি আছে, আমেরিকান সমাজবিজ্ঞানী সরোপিনের মতে সামাজিক স্তর বিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। এখানে কিন্তু বলেছে যে মানুষের উঁচু নিচু ভেদাভেদ, হ্যাঁ, যে জনসমষ্টি আছে সেটা মানুষের উঁচু নিচু ভেদাভেদ হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, সরোপিন বলেছেন। তোমাদের এই চাইলে তোমরা এই সংজ্ঞাগুলো লিখে নিতে পারো। পরে যেটি আছে, সমাজবিজ্ঞানী, দার্শনিক এবং অর্থনীতিবিদ কার্ল মার্কসের মত অনুসারে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজের মানুষের বিভাজন। এই বিভাজনের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এখানে কার্ল মার্কস কিন্তু তার যে সামাজিক স্তর বিন্যাস, সেখানে কার্ল মার্কস যে বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণ অর্থনৈতিক অবস্থার উপরে তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। কার্ল মার্কস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিনি অর্থনীতিকে জোর দেন বেশি। তিনি আরো দুটি বিষয় এখানে এনেছেন, আরো দুটি বিষয়ের কথা বলেছেন, সেটি হচ্ছে ক্ষমতা এবং খ্যাতি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে মানুষের যে বিভাজন আছে সেটি হচ্ছে অর্থনীতিকেই প্রাধান্য দেয়, এরকম একটা সংজ্ঞা আমরা কার্ল মার্কসের সংজ্ঞা থেকে পেয়েছি। তারপরে আছে আমেরিকান সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিডস ও উইলবার্ট মুরের মতে কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমি বলছিলাম যে কর্মদক্ষতার জন্য মানুষ তার অবস্থান তৈরি করে নিতে পারে, এরকম একটা বিষয় কিন্তু কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। এই যে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞাগুলো আমি বললাম, এই সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা কিন্তু আমরা একটা বিষয়কে সামাজিক স্তর বিন্যাসের জন্য মনে করতে পারি না, বলতে পারি না। কারণ এখানে ক্ষমতা থাকতে পারে, খ্যাতি থাকতে পারে, আর্থিক অবস্থা থাকতে পারে, মেধা থাকতে পারে, শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, বয়স থাকতে পারে, লিঙ্গ থাকতে পারে, এরকম অনেক বিষয় কিন্তু সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখে থাকি। সামাজিক স্তর বিন্যাসের যে সংজ্ঞাগুলো আমি বললাম, আশা করি তোমরা সামাজিক স্তর বিন্যাসের ধারণা পেয়েছো। এরপরে যে আমি আলোচনাটি রেখেছি শিখন ফলে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারি। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য খেয়াল করো। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য, যেরকম সমাজের মানুষের একটা মানুষ সম্পর্কে জানতে গেলে সেই মানুষের আচার আচরণ, ধ্যান ধারণা, তার কথাবার্তা, তার কালচার, তার হচ্ছে লাইফ স্টাইল, এই সমস্ত সম্পর্কে জেনে তারপরে একটা মানুষ সম্পর্কে আমরা জানতে পারি, তাই না? যে একটা ওই মানুষটা এরকম বলতে পারে, তুমি একরকম, তোমার
পাশে যে ফ্রেন্ড আছে সে একরকম, আমি একরকম, এক একজনের মানুষের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। এই বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের অবশ্যই সেরকম সমাজ বিজ্ঞানেরও কিছু বৈশিষ্ট্য আছে, সামাজিক স্তর বিন্যাসেরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেটা একটু জানার চেষ্টা করি। তেমনি সামাজিক স্তর বিন্যাসের যে কনসেপ্ট রয়েছে সেগুলো যদি এক্সপ্লোর করতে চাই, বুঝতে চাই, তাহলে অবশ্যই সমাজের যে সামাজিক স্তর বিন্যাসের যে বৈশিষ্ট্য সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। প্রথম যেটি আছে, প্রথম যে পয়েন্টটি আমি রেখেছি সেটা খেয়াল করো, সামাজিক স্তর বিন্যাসের প্রকৃতি সব সমাজে একরকম নয়। সামাজিক স্তর বিন্যাসের যে ধরন সেটা এক এক দেশে এক এক জায়গায় এক এক রকম। উন্নত রাষ্ট্রে, অনুন্নত রাষ্ট্রে, উন্নয়নশীল রাষ্ট্রে, শিল্পোন্নত রাষ্ট্রে এবং এক এক দেশে কিন্তু এক এক ভাবে আমরা এটা দেখতে পাই এবং পার্থক্যটাও সেভাবে আমরা লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থী, একটা দেশের সমাজ কাঠামো সোশ্যাল স্ট্রাকচারের উপর নির্ভর করে সামাজিক স্তর বিন্যাস। এখন এই সামাজিক স্তর বিন্যাস ভারতীয় উপমহাদেশে ছিল বর্ণপ্রথা, এবং আমরা যদি ইউরোপ কান্ট্রির দিকে তাকাই তাহলে দেখবো সেখানে আমরা মধ্যযুগে দেখেছি যে স্টেট প্রথা লক্ষ্য করি। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং পরে যেটি আছে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সার্বজনীন। সামাজিক স্তর বিন্যাস সার্বজনীন মানে সব ক্ষেত্রে সমস্ত জায়গায় আমরা সামাজিক স্তর বিন্যাস দেখে থাকি। সেটা এক এক দেশে তো আছেই, তারপরে অবস্থা ভেদে কার্যক্রম অফিস আদালতে একরকম, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ বিভিন্ন রকম। এরপরে যেটি আছে সামাজিক ব্যবস্থা। সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজের একটা ব্যবস্থা বা সমাজের একটা নিয়ম, যেটা সমাজ টিকিয়ে রাখার জন্য আমাদের প্রয়োজন হয়, এবং এটা একটা সামাজিক সিস্টেম। এই সিস্টেমের পরে যেটি আছে এটা প্রাচীনতম একটা ধারণা। আমি এই যে বললাম একটু আগে যে অতি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমরা সামাজিক স্তর বিন্যাস লক্ষ্য করে থাকি। মানুষ যখন যাযাবরের মতো জীবন যাপন করতো, খাদ্য সংগ্রহ, অর্থনীতি, তখন যখন মানুষ বনে বাদারে যে খাদ্য সংগ্রহ করতো এবং তাদের জীবনটা কেমন ছিল, সেই সময় যে হয় খাবার যুক্ত খেত, না হলে উপবাস থাকতে হতো, হয় বুড়ি বোঝা ছিল, না হয় উপবাসে ছিল। যারা খাদ্য সংগ্রহ করতে যেত বনে বা বিভিন্ন জায়গায় খাদ্য সংগ্রহ করে নিয়ে আসতো, তাদের কিন্তু শক্তি, সামর্থ্য এবং তাদের অনেক বেশি স্ট্রেংথ দরকার হতো, যার কারণে বেশি শক্তির প্রয়োজন হতো। সেই জন্য তাদেরকে কিন্তু ওই কয়েকজন মানুষের মধ্যে তাদেরকে আলাদা করে দেখা হতো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অতি প্রাচীন কাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করে আসছি। তারপর কি আছে জীবন ব্যবস্থায় সামাজিক স্তর বিন্যাস হচ্ছে জীবন ব্যবস্থা, চলাফেরা, তার খাদ্যাভ্যাস, তার কথা বলা, তার পোশাক আশাক, তার লাইফস্টাইল কিন্তু একজন নিম্নবিত্ত মানুষের খাদ্যাভ্যাস এবং চলা, কথা বলা, পড়াশুনো, সার্বিক বিষয় কিন্তু ভিন্ন রকম হবে, তাই না? তো এইটা মানুষের জীবন ব্যবস্থা, এটাও কিন্তু সামাজিক স্তর বিন্যাস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, সামাজিক স্তর বিন্যাসের এই কয়েকটি পয়েন্ট আমি নিয়ে এসেছি, আরো অনেক পয়েন্ট আছে। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি যেটা দিচ্ছি, আশা করি তোমরা এই যে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য এবং যে সংজ্ঞাগুলো আমি আলোচনা করলাম, ধারণা দিলাম, তোমরা আশা করি স্পষ্ট ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো। এরপরে আজকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, তোমরা ডেট দিয়ে লিখে রাখবে। আমি এই ডেটে কি কি বিষয় তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়েছি সেটা তোমরা খাতায় লিখে রাখবে। আমার কলেজ যখন খুলবে তখন আমি দেখবো। প্রথম যেটি আছে, যে সংজ্ঞাগুলো আমি বিভিন্ন বিজ্ঞানীদের সংজ্ঞা নিয়ে এসেছি এখানে, এই সংজ্ঞা ছাড়াও আরো কয়েকটি অনেক সংজ্ঞা আছে, সেগুলো তোমরা খাতায় লিখবে। তোমাদের যেটা মনে হবে যে না এটা অনেক বেশি গ্রহণযোগ্য একটা সংজ্ঞা, সেটা তোমাদের খাতায় লিখে রাখবে। যে কয়টা পারো লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর সামাজিক স্তর বিন্যাসের যে বৈশিষ্ট্য, আমি তো কয়েকটি বৈশিষ্ট্য এখানে নিয়ে এসেছি, এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের বাড়ির কাজ। আর আমি আগামী ক্লাসে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।